এইচএসসিতে শুধু এ প্লাসই পাবো না, গোল্ডেন এ প্লাস তো বটেই, পুরো বোর্ডে ফার্স্ট হয়ে দেখাবো। সেই আমি এইচএসসিতে পেয়েছিলাম 4.70। এইচএসসি ম্যাথমেটিক্স পরীক্ষার ঠিক আগের রাতে আমার বাবা মারা গিয়েছিলেন এবং ডক্টর বলেছিল আম্মুকে আমি যেন আর কখনো পড়ালেখা না করি, যদি করি বা মাথায় যদি খুব প্রেশার দেওয়া হয় আমি কিন্তু পাগল হয়ে যাব। আমার সমস্ত বন্ধুরা আমাকে ফোন করে করে বলতো, তুই এত পড়ে কি করবি রে, তুই তো বুয়েটেই ভর্তি পরীক্ষা দিতে পারবি না। তার মধ্যে আমার হলো চিকেন পক্স। এই চিকেন পক্স থেকে উঠতে যে আমার লেগে গেল আরো প্রায় 2.5 থেকে 3 মাস। সামনে এইচএসসি পরীক্ষা, ভয় করছে? আমার নিজেরও তো করেছিল। আমার করার অনেকগুলো কারণ ছিল, একটু একটু করে বলি। আমি যখন এসএসসি পরীক্ষা দেই আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, কিন্তু আমি এ প্লাস পাইনি, আমি পেয়েছিলাম 4.88। যখন আমি এসএসসিতে এ প্লাস পেলাম না, অথচ আমার পেছন থেকে 32 জন এ প্লাস পেল, অনুভূতিটা বুঝতে পারো? আমার পরিবার কিভাবে নিয়েছিল, আমার শিক্ষকেরা কিভাবে নিয়েছিল, আমার পাশের বাসার আন্টি কিভাবে নিয়েছিল, এই অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। যাই হোক, টার্গেট নিয়েছিলাম এইচএসসিতে শুধু এ প্লাসই পাবো না, গোল্ডেন এ প্লাস তো বটেই, পুরো বোর্ডে ফার্স্ট হয়ে দেখাবো। সেই আমি এইচএসসিতে পেয়েছিলাম 4.70। একটার পর একটা আমার জীবনে ঝড় বয়ে যাচ্ছিল। সেই ঝড়ের গল্পগুলো চলো শুনে আসি। কলেজ যখন শুরু হলো তখনই আমার টাইফয়েড জ্বর বাঁধলো। এই টাইফয়েড থেকে উঠে বসে সুস্থ হয়ে পড়ালেখায় ফেরত আসতে আমার প্রায় 2 থেকে 2.5 মাস সময় চলে গেল। যখন এটা শেষ করে পড়া শুরু করলাম, সবার প্রথমে আমি শুরু করেছিলাম আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট ইংরেজি দিয়ে। একজন স্যারের কথা জানতে পারলাম, তিনি খুব ভালো ইংরেজি পড়ান। স্যারের কাছে পড়তে যাওয়ার সময় প্রথম দিনই আমার বন্ধুর বাসায় সাইকেল রেখে যখন পড়তে যাচ্ছি, তখন ওদের বাসার লোহার গেটে মাথায় একটা বাড়ি খেয়ে আমি চিৎপটাং। সেখান থেকে সুস্থ হতে হতে আমার বছর পার হয়ে গেল এবং ডক্টর বলেছিল আম্মুকে আমি যেন আর কখনো পড়ালেখা না করি, যদি করি বা মাথায় যদি খুব প্রেশার দেওয়া হয় আমি কিন্তু পাগল হয়ে যাব। ভাই, জীবনে কোনটা ইম্পর্ট্যান্ট, পড়ালেখা নাকি সুস্থভাবে বেঁচে থাকা? অবশ্যই সুস্থভাবে বেঁচে থাকা। তো আম্মু বলেছিল আর পড়াশোনা করতে হবে না, যেভাবে আছো থাকো। আমি যেহেতু একমাত্র ছেলে, সে তো ছেলেকে সুস্থ চাইবে, পড়ালেখার দরকার নেই। সেই আমি পড়ালেখা ছাড়া তো ভালো লাগছে না। আমার বন্ধুরা তখন টেলিফোনে কল দিয়ে বলে তারা আজকে এটা পড়েছে ওটা করছে, কি একটা অবস্থা, ভালো লাগছে না। তখন আমি আস্তে আস্তে করলাম যেটা, নিজের উপর একটু একটু করে ছোট্ট ছোট্ট এক্সপেরিমেন্ট চালানো শুরু করলাম। সেটা হচ্ছে কি, গল্পের বই পড়া। আমি বিভিন্ন গল্পের বই পড়ে পড়ে খেয়াল করছিলাম আমি মনে রাখতে পারছি কি, আমি কি অসংলগ্ন কোনো কাজ করছি, আমি কি পাগলের মতো কিছু করি। এভাবে করে একটু একটু করে পড়তে পড়তে যখন বুঝলাম যে না, সমস্যা তো হচ্ছে না, তখন আস্তে করে বইয়ের দিকে গেলাম। এবং বইয়ের দিকে যাওয়ার পরে কিছুদিন হলো, মাত্র 15-20 দিন, তার মধ্যে আমার হলো চিকেন পক্স। এই চিকেন পক্স থেকে উঠতে যে আমার লেগে গেল আরো প্রায় 2.5 থেকে 3 মাস। বুঝতেই পারছো ইন্টারমিডিয়েটের সময়টা পাওয়া যায় কতদিন। তার মধ্যে একটা মানুষ যদি এতদিন বিছানার সাথেই কাটায় তাহলে তার হবেটা কি? এসব দেখে আম্মু বলল, তোর এবছর আর কাজ নেই, কোনো দরকার নেই, তুই বাবা পরের বছর পরীক্ষা দে, এবছর থাক। আমি তো সেটা মানার ছেলে না। আমার মধ্যে তো একটা অহংবোধ কাজ করে, একটা আত্মসম্মান বোধ কাজ করে যে আমার বন্ধুরা ইউনিভার্সিটিতে চলে যাবে, ওরা আমার একবার সিনিয়র হয়ে যাবে, আমি ওদেরকে ভাইয়া বলে ডাকবো ক্যাম্পাসে, এটা তো হতে পারে না। তখন আমি পণ করলাম, না, যা হওয়ার এবছরই হবে, আমি এবছরই দেখে নেব। তখন পড়ালেখা শুরু করলাম। শুরু করে সবকিছু না এলোমেলো লাগছিল, কেউ আমাকে সহযোগিতা করার নেই, কোনো বন্ধুর সাথে কথা বলেও কিছু বুঝতে পারছি না, সবাই শুধু হাসে, এটাই হবে তোমার সাথে। যখন তুমি কোনো কিছু পারবে না, তোমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে তরতর করে, তখন তুমি না হাল ছেড়ে দিতে পারবে না। ওরা হাসবে, ওরা হাসার মানুষ, ওরা হাসবে, তুমি তোমার মতো চেষ্টা করে যাবে। তখন আমি আম্মুকে বলে আমার বাসায় একজন প্রাইভেট টিউটর নিলাম, আহাদ ভাই, আমার খুব শ্রদ্ধেয় গুরুজন, আমাদের এক ব্যাচ সিনিয়র ছিলেন ভাইয়া, অসম্ভব সুন্দর পড়াতেন। কিন্তু একটা মানুষ তার সব দিকে এক্সপার্ট হয় না। তখন ভাইয়ার যে ব্যাপারটা আমি লক্ষ্য করলাম, ওনার ফিজিক্স আমি বুঝি, ওনার ম্যাথমেটিক্স আমি বুঝি, ওনার কেমিস্ট্রিটা আমি ভালো বুঝি না। কিচ্ছু করার নেই, যা পেয়েছো বাবা তাতেই শুক্রিয়া করো, সেটাকেই সম্বল করে সামনে এগিয়ে যাও। বঙ্গবন্ধুর কথাটা মনে আছে, তোমাদের যা যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো।
সো আমার ছিল ফিজিক্স আর ম্যাথ, আমি ওটা নিয়েই ঝাঁপিয়ে পড়লাম। কেমিস্ট্রির ক্ষেত্রে আমার একটা কৌশল অবলম্বন করতে হলো। সেই কৌশলটা কি? লেট মি শেয়ার ইট উইথ ইউ। 1 নাম্বার কৌশল, মনে রাখা। কারণ আহাদ ভাইয়া যেটা বলছেন মিথ্যা তো আর বলছেন না, ভুল তো আর বলছেন না, হয়তো কোনো কারণে আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে। ভাইয়ার কোনো কথা যে বুঝতাম না তা কিন্তু না, কিছু বুঝলাম এখানে, এরপরে আবার কি যে করলো সেটা বুঝলাম না, একটু পরে আবার বোঝা শুরু করলাম। এই যে মাইক্রো লাইন্স আমি বুঝতে পারছি, আবার মাঝখানে কিছু মেগা লাইন্স আমি বুঝতে পারছি না। সো এদের মধ্যে কানেক্ট করার চেষ্টা করো। যদি কানেক্ট একান্তই করা না যায় সেক্ষেত্রে মনে রাখো, কারণ আগে তোমাকে পরীক্ষা সামলাতে হবে, তারপরে বোঝার আরো সময় আসবে। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে মনে রাখতাম সবকিছু না, মাঝখানে যতটুকু বুঝি। আমাদের অধিকাংশের একটা বদ অভ্যেস হচ্ছে কোন একটা চ্যাপ্টার ধরে বলে দিই আমরা এই চ্যাপ্টারটা বুঝি না, এটা কখনোই হয় না। ওই চ্যাপ্টারের স্পেসিফিক টপিক খুঁজে বের করো কোনগুলো তুমি বোঝো না, যেগুলো বোঝো না সেগুলোকে তুমি লিখে রাখো, অর্থাৎ তুমি তোমার প্রবলেম সর্ট আউট করো। প্রবলেম সর্ট আউট করার ক্ষেত্রে অনেকেই পিছিয়ে থাকে, অনেকেই বোঝে না যে প্রবলেম সর্ট আউট করার মানে কি। যারা নিজের সমস্যাটা জানে না স্পেসিফিক্যালি যে আমার এখানে সমস্যা, তার সমস্যা কেউ সলভ করতে পারবে না। ভেবে দেখো, তুমি একজন ডক্টরের কাছে যেয়ে বললে আমার না সমস্যা আছে, ডক্টর বললো জি প্লিজ বলেন না কি সমস্যা, আমার সমস্যা আছে। ডক্টর আবার বললেন বলেন না প্লিজ সমস্যাটা বলেন না, তুমি বললে যে আছে এই পুরো শরীরেই সমস্যা। এটা বললে কোনো ডক্টর তোমার সহযোগিতা করতে পারবেন না। ইউ মাস্ট হ্যাভ টু বি স্পেসিফিক, তোমার কোথায় সমস্যা। এই সমস্যাটা যদি তুমি সর্টিং এ দেরি করে ফেলো তাহলে তোমার সলভিং এ আরো বেশি দেরি হবে, হয়তোবা তোমার সলভিং কোনোদিন হবেই না। সো আমি যেটা করতাম, বাসায় বসে সেলফ স্টাডি করে সমস্যা বের করতাম, একেবারে শুরু থেকে, ফিজিক্সের শুরু, কেমিস্ট্রির শুরু, ম্যাথের শুরু থেকে পড়ে পড়ে যেতাম। সমস্যা হলে সেই জিনিসগুলো ভাইয়াকে দেখাইতাম। হ্যাঁ, বেশ কিছু জায়গাতে যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে আমার পুরো বইটা ধরেই সমস্যা, ওরে বাবা এর তো কিছু বুঝি না। তারপরে আমি চেষ্টা করতাম ভাইয়ার কথাগুলো এবার মনোযোগ দিয়ে শুনে সেখান থেকে সমস্যা বের করার, এবং মোস্টলি আমি মনে রাখতাম। আমি আবারও বলছি, জীবনে তোমার যদি এরকম হয়ে থাকে নানান রকম সমস্যা, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যার ভিতর দিয়ে যেতে হচ্ছে, সেসব ক্ষেত্রে তুমি এই কাজ করতে পারবে না যে তোমাকে সবকিছু বুঝেই সামনে যেতে হবে। বেশ কিছু সময় তোমাকে তোমার মনের বিরুদ্ধে কাজ করতে হবে। যার মন যত শক্ত এসব ক্ষেত্রে সে তত বেশি বিজয়ী হয়। যদি তোমার মন শক্ত না হয় তাহলে তুমি যে কোনো কিছুতেই ভেঙে পড়বে। এক্ষেত্রে আমার পরামর্শ হলো মন শক্ত করা শেখো। বিশ্বাস করো তুমি তোমার একমাত্র প্রকৃত বন্ধু। সো নিজেকে নিজে প্রবোধ দাও, যা কিছু হয়েছে আমি ভালোর দিকে এগিয়ে যাব, এবং আমার মতোই আত্মসম্মান বোধটা জাগ্রত করো যে আমি ছোট হতে পারবো না, আমি নিচে যেতে পারবো না। তাহলে তোমার দেখবা এই অল্প সময়ে না অনেক কিছু পার করে সামনের দিকে চলে যেতে পারবা। এবং কখনো, আবারও বলছি, কখনো ওই যে ধরো না আমাকে সবকিছু বুঝেই সামনে যেতে হবে, তাহলে হবে কি তুমি এক জায়গায় আটকে পড়বে, তুমি আর সামনের দিকে আগাতে পারবে না। তাহলে মন শক্ত করা 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টে আসো, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা। তুমি যে যুদ্ধ দিতে যাচ্ছ, যে যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছ, সেই যুদ্ধ সম্পর্কে যদি তুমি কিছু না জানো তাহলে তোমার কিন্তু সেই যুদ্ধের ফলাফল ভালো আসবে না। তোমাকে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতেই হবে। এইটার বিশ্লেষণ ছাড়া তুমি একটা ভালো সাজেশন পাবে না। হ্যাঁ, অনেকেই হচ্ছে বিভিন্ন স্যার বা ভাইয়ার করে দেওয়া সাজেশন ফলো করে, বাট এটার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে নিজের তৈরি করা সাজেশন ফলো করা। নিজের তৈরি করা সাজেশন। আমি যখন এইচএসসির আগে সাজেশন বানাচ্ছিলাম তখন আমি প্রচুর বোর্ড কোশ্চেন ঘেটেছি। বোর্ড কোশ্চেন ঘেটে যেটা বুঝেছি, এই অধ্যায় থেকে প্রশ্ন বেশি আসে, ওই অধ্যায়ের ওই টপিকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, অনেকবার আসতে দেখা যাচ্ছে। এবং যখনই কোনো প্রশ্ন পেতাম ওই অধ্যায়ে যে ওই কোশ্চেনটাকে মার্ক করতাম বইতে অথবা নোটে অথবা গাইডে, যে এই প্রশ্নটা বারবার আসছে। নিজের হাতে তৈরি করা সাজেশনের কোনো বিকল্প নেই। তবে হ্যাঁ, তোমার সাজেশনটা বড় ভাইয়া, বড় আপু, স্যার যারাই আছেন তাদেরকে দেখাতে পারো যে আমার কাছে মনে হচ্ছে এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, আপনার কি মনে হয়। এটা হলো তোমার জন্য আমার 4 নাম্বার পরামর্শ। 5 নাম্বার পরামর্শে আসো, নিয়মিত পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়া ছাড়া শুধুমাত্র যদি পড়তে থাকো তোমার আসলে প্রগ্রেসটা তুমি ধরতে পারবে না। সো আমি যে কাজটা করতাম, বাসায় যখন আহাদ ভাইয়া আসতেন তখন আমি তার কাছে ছোট ছোট পরীক্ষা দিতাম, বা উনি আমার কাছে পড়া জিজ্ঞাসা করতো যে আমি পড়েছি কিনা। তোমরা অনেকেই প্রচুর পড়ো বা প্রচুর ক্লাস করো, কিন্তু না সেলফ অ্যাসেসমেন্টটা হয় না যে তোমার আসলেই ওই পড়াটা তোমার মধ্যে পাকাপোক্ত হয়েছে কিনা। তুমি একটা জিনিস শুনলে, এখন বুঝলে, কিন্তু কতক্ষণ মনে রাখতে পারছো, দ্যাট ম্যাটার্স, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট।
ঠিক আছে? আর কোন একটা টপিকে সবকিছু তোমার বুঝতে হবে ব্যাপারটা এরকম না। সেই টপিকটার কিছু কি পয়েন্ট থাকে, কিছু মেইন টার্নিং পয়েন্ট থাকে, সেই টার্নিং পয়েন্টটা অবশ্যই তোমার মাথায় ফিক্স করতে হবে। যদি এটা ফিক্স করতে না পারো, তুমি পরীক্ষার হলে বসে দেখবে প্রশ্নের দিকে ফ্যাল করে চেয়ে আছো। আমি না এটা পারতাম, কিন্তু এখন আর মনে পড়ছে না। এটা কোনো কথা না, তোমাকে পারতেই হবে। আর জীবনের সংগ্রামে ভাই হার মানা যাবে না, এরকম একটা দৃঢ় মনোবল তৈরি করো। তোমাদেরকে আমি আমার জীবনের গল্প শোনাচ্ছিলাম, এতক্ষণ অসুস্থতার গল্প শোনালাম। শেষ একটা গল্প বলে আমি তোমাদের আজকের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা মূল সাবজেক্টের মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে গণিতে। যে গণিত পরীক্ষার, এইচএসসি ম্যাথমেটিক্স পরীক্ষার ঠিক আগের রাতে আমার বাবা মারা গিয়েছিলেন। এইচএসসি পরীক্ষার কিছুদিন আগে আব্বুর ক্যান্সার ধরা পড়ে এবং ওটা ছিল একেবারে শেষ পর্যায়ে, সো কিছু করার ছিল না। এবং ম্যাথমেটিক্স পরীক্ষার ঠিক আগের দিন রাতে আব্বু মারা গেলেন। বুঝতে পারছো আল্লাহ কিভাবে তোমাকে পরীক্ষা নিতে পারেন, এবং সেই সব পরীক্ষায় তুমি কখনো না হার মানবা না। আমি বুঝতে পারছিলাম না, আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, আগের রাতে এই অবস্থা, আমি আসলে কি করব। তখন আম্মু আমার কাছে এসে খুব গম্ভীর কণ্ঠে একটা কথা বললেন, কি করতে চাও? আমি তাকিয়ে আছি, আমি কি উত্তর দিব। তখন আম্মু বললেন, তুমি এখন ঠিক সেই কাজটাই করবা যে কাজটা করলে তোমার আব্বু খুশি হতেন। উত্তরটা খুবই সহজ, পরীক্ষা দিতে হবে। আব্বু কখনো চাইতেন না আমি পরীক্ষা মিস করি। সো আমি পরীক্ষা দিলাম এবং যথারীতি যা হওয়ার তাই হলো। আমার এইচএসসিতে কিন্তু ফিজিক্সে A+ ছিল, কেমিস্ট্রিতে A+ ছিল, ম্যাথমেটিক্সে A+ ছিল না। এবং ভাবো কতটা দৃঢ় মনোবল নিয়ে আমি তাও সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমাদের যখন রেজাল্ট পাবলিশ হলো এইচএসসির, তখন আমাদের অ্যাডমিশনের প্রস্তুতি চলছে। আমার সমস্ত বন্ধুরা আমাকে ফোন করে করে বলতো, তুই এত পড়ে কি করবি রে, তুই তো বুয়েটেই ভর্তি পরীক্ষা দিতে পারবি না। কারণ তার বিগত 2 বছর ধরে রিউমার চলছিল, কথা চলছিল যে A+ ছাড়া বুয়েটে পরীক্ষা দেওয়া যাবে না। কিন্তু ওই 2 বার A+ ছাড়া পরীক্ষা দেওয়া গেল। আমাদের বছর তো একেবারে সবাই শিওর কোনোভাবেই A+ ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। অথচ আমি কিন্তু পড়াশোনা থামাইনি। যদিও আমি A+ পাইনি, আমি পড়াশোনা থামাইনি। তার কারণটা হচ্ছে আমার মাইন্ডসেট ছিল এরকম, আমি যদি বুয়েটে পরীক্ষা দিতে নাও পারি, আমাকে তো কুয়েট, রুয়েট, চুয়েট এসব জায়গায় পরীক্ষা দিতে হবে। সেসব জায়গায় তো মেরিট পজিশনের পেছনে থাকতে পারবো না। সো হোয়াট এভার ইট ইজ, আমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, আমাকে ওখানে হলেও টপ পজিশনে থাকতে হবে। সো টপ পজিশনে থাকার জন্য আমি কিন্তু পড়ছিলাম কুয়েট, রুয়েট, চুয়েটে হয়তো পরীক্ষা দিব। সে বছরও বুয়েট বলল A+ ছাড়া পরীক্ষা দেওয়া যাবে। অ্যান্ড আই ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ যারা A+ ছাড়া পরীক্ষা দিয়েছিল। এবং আমার কিন্তু ম্যাথমেটিক্সে A+ ছিল না। ভেবে দেখতে পারো, মনোবল কখনোই হারানো যাবে না। এবং যা হওয়ার তাই হলো, আলহামদুলিল্লাহ বুয়েটে চান্স পেলাম এবং সবাই খুবই অবাক হয়েছিল, হাউ ইজ দ্যাট ইভেন পসিবল, ওর চেয়ে কত ভালো ছাত্ররা আছে, ও কত সমস্যার মধ্য দিয়ে আসছে, কিন্তু তারপর এটা কিভাবে সম্ভব হলো। তার কারণটা হচ্ছে, দেখো এর একটা সফলতার গোপন ঘটনা হলো, আমি যখন এইচএসসির প্রিপারেশন নিচ্ছিলাম তখন অনেক কিছু আমি বলেছিলাম আমি বুঝিনি, কিন্তু আমি কি করেছিলাম, মনে রেখেছিলাম যে হ্যাঁ এই ব্যাপারটা এরকম হয়। ঠিক আছে, যে পি উপশক্তি স্তরের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1 হয়। কেন যে হয় তা তো জানি না। আমি এই সুযোগটা কাজে লাগাতে পেরেছিলাম অ্যাডমিশনের সময়। যেহেতু আমার মনে ছিল ব্যাপারটা, এর খোলাসাটা হয়েছিল অ্যাডমিশনের সময়। যখন কোনো ভাইয়ারা ক্লাসে কোনো কিছু বুঝাতেন, বুঝতে গেলে তার প্রথম ধাপ হচ্ছে মনে রাখা, তারপরে হচ্ছে মানুষ নিজের মনের মধ্যেই ওই তথ্যগুলোকে বিভিন্ন জায়গায় বসিয়ে বোঝার চেষ্টা করে। সো আমার যেসব বন্ধুরা তখন বোঝার জন্য পাগল হয়ে যাচ্ছে, মনে রাখবো কিভাবে, তারপরে তো বুঝতে হবে। আর আমার সহজ হলো, আমার ক্ষেত্রে সহজ ছিল যেটা, আমার তো মনে আছেই, আমি তো জানি যে এটা হবে। এখন শুধু আমি বোঝার পেছনে আমার মেন্টাল এফোর্টটা দিতে পারছিলাম। সো যে জিনিসটা অন্যদের জন্য অনেক পেইনফুল হয়, সেই জিনিসটা আমার জন্য অনেক সহজ হয়ে গিয়েছিল। আমি অনেক অল্প সময়ে অনেক ভালো করতে পেরেছিলাম। সো তাহলে দেখো, আমার পুরো কথাটাকে যদি তুমি সামারাইজ করো, কয়েকটা কি পয়েন্ট চলে আসবে। আমি একটু তোমাদেরকে আবারও চোখ বুলিয়ে দেখাই। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, মনে রাখো ভাই, সবকিছু সবসময় বোঝার সময় হয় না। যদি তোমার হাতে কম সময় থাকে, প্রথমত তুমি মনে রাখার দিকে ফোকাস দাও। তবে চেষ্টা করো মাঝে মধ্যে যেসব জায়গায় বোঝা যায় সেখানে যেন আবার ছাড় দিও না। ওই অল্প অল্প বুঝতে পারা আর কিছু কিছু মনে রাখা, এই দুইটার কম্বিনেশনে যখন তুমি সুতা কাটবে, দেখবে যে পুরো জিনিসটা তোমার সমাধান চোখের সামনে হাজির হয়ে গেছে। সো 1 নাম্বার পয়েন্ট গেল। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, নিজের প্রবলেম নিজে সর্ট আউট করো। প্রবলেমের একটা ডায়েরি বানাও, সেই ডায়েরির মধ্যে একই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ
বায়োলজি যা আছে সব কিছু সমস্যা লিখে রাখো, এবং যখনই কোনো সমস্যা সলভ হবে তখন ওটাকে যেন তুমি টিক মার্ক করতে ভুলো না যে এটা আমার হয়ে গেছে, এটা আমার হয়নি। এই রেগুলার তুমি যখন তোমার প্রবলেমের ডায়েরিটাকে একটা রিভিউ দিবা, তখন তোমার অবশ্যই ভালো করে একটা দখল চলে আসবে বইয়ের কোথায় কোথায় এখনো তোমার গ্যাপ আছে, বা পুরো প্রিপারেশনের কত পার্সেন্ট কমপ্লিট, কত পার্সেন্ট এখনো আনডান। 3 নম্বর পয়েন্ট হচ্ছে চর্চা করা, নিয়মিত চর্চা করা এবং রুটিন মাফিক চর্চা করা। কেউ একজন একদিন দিনে 10 ঘন্টা পড়লো, পরের 2 দিন শুয়েই কাটালো, বসেই কাটালো, গল্প করে কাটালো, কোনো লাভ নেই। কনসিস্টেন্টলি তোমাকে এগিয়ে যেতে হবে। এবং আরও একটা ব্যাপার, রুটিন করো। তুমি সপ্তাহে কদিন কত ঘন্টার জন্য কোন সাবজেক্টটা পড়বা এবং কত ঘন্টা বিশ্রাম নিবা, এই সব কিছু না একটা রুটিনে বেঁধে ফেলো। বিশ্বাস করো, কেউ যদি নিয়ম মাফিক না চলে, এলোমেলোভাবে চলে, তার জন্য আসলে সফলতা অপেক্ষা করে না, বরং সে বিফল হয়। সো রুটিন মেনে চলো, এটা খুবই আর্জেন্ট, খুবই ইম্পর্ট্যান্ট। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অল্প সময় আমি কিভাবে এত বড় একটা জার্নি পার করে এসেছিলাম। এবং সব থেকে বড় ইম্পর্ট্যান্ট কথা আমার মনে হয় মনের শক্তি। তোমাকে পারতেই হবে, তুমি পারবে। তুমি আজকে না পারলেও তুমি কাল পারবে। সো আমার সময় যে সমস্যাগুলো আমি ফেস করেছিলাম, সেই সমস্যাগুলো যেন তোমাদের না হয়, সেই জন্য আমার সমূহ শুভকামনা তোমাদের সাথে। এবং সেই সাথে আরও একটা ব্যাপার বলে দেই, আমার যেমন বাসায় একজন টিচার নিয়ে এসে পড়া লেগেছিল, তোমাদের ক্ষেত্রে কিন্তু তাও লাগছে না, আরও সহজেই করতে পারছো অনলাইনে এখন সব কিছু। সো আমরা শিখতে তোমাদের জন্য সমস্ত রুটিন সুন্দর করে গুছিয়ে দিয়ে সমস্ত ইম্পর্ট্যান্ট টপিকগুলো যখন ওয়ান শট ক্লাসে দেখিয়ে দেই, এর চেয়ে ভালো সহজ সুযোগ মনে হয় আর কোথাও কখনো সম্ভব না। সো এই সুযোগটাকে কাজে লাগাও এবং মনে রেখো, তুমিই পারবে, একমাত্র তুমিই কিন্তু সফলতার চাবিকাঠি। যদি তুমি চাও, তুমি তোমার সবচেয়ে ভালো বন্ধুতে পরিণত হতে পারো, আবার যদি তুমি চাও, তুমি তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হতে পারো। এই কাজটা যেন আমরা কেউ না করি। আল্লাহ হাফেজ সবাইকে।